সেমরিপুঙ্গা। আবার আমি লোকাল আমি যে গাড়িতে করে বেরিয়েছি তার কাছে শুনলাম এটাকে বলে সেমলিপুঙ্গা। তো এটা নানান ভ্যারিয়েশন, যেমন আমাদেরও অনেক জায়গার আছে সেরকম এখানেও আছে। আশা করি আমাকে এখন দেখে বোঝা যাচ্ছে আমি এই মুহূর্তে কোথায় রয়েছি। অবভিয়াসলি পেছনে যে গর্জনটা পাওয়া যাচ্ছে, যেটা আমার গর্জনকে ছাপিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, সেটা বোঝা যাচ্ছে। আমি তাও একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমি কোথায় রয়েছি। বলা হয়ে থাকে মর্নিং শোজ দ্য ডে, কিন্তু আজকে মর্নিংটা বোধহয় আমার ঠিক ফরে ছিল না, তাই সেটা যখন হয়নি মনটা কিছুটা খারাপ নিয়েই দিনটা শুরু করেছিলাম। ভেবেছিলাম হয়তো বাকি জায়গাগুলো ঠিকঠাক এক্সপ্লোর করতে পারবো না বা যেতে পারবো না, বা কোথাও গেলেও কিছু গন্ডগোল হতে পারে। বিপুলা এই পৃথিবীর সকল দেশের রানী আমাদের ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ছোট্ট শহর চেন্নাই। অনেকের কাছে চেন্নাই শুধু তামিলনাড়ুর রাজধানী, কিন্তু আমার কাছে এটাই ইতিহাস, সমুদ্র, মন্দির, ঔপনিবেশিক স্মৃতি আর অসাধারণ খাবারের এক অদ্ভুত মেলবন্ধন। ইয়ে জামানি হ্যায় দিওয়ানি সিনেমাটার কথা কার কার মনে আছে? একটা সিন আছে না, যেখানে দীপিকা আর রণবীর দুজনের পাশাপাশি বসে সূর্যাস্ত দেখছে, আর সেখানে বসে দীপিকা বলছে যে সব কিছু জীবনে একসাথে পাওয়া যায় না, কোনো একটা জিনিসের জন্য আর একটা জিনিসকে ছেড়ে দিতেই হয়। আজকে আমার সাথে ঠিক কিছুটা সেরকমই ঘটনা ঘটে গেছে। নমস্কার, আমি রূপসা। আর এবার শুরু করতে চলেছি আমার চেন্নাই জার্নি। প্রথমেই রেডি হয়ে গেছি একটা ফ্লোরাল ড্রেস পরে, কারণ আজকে সমুদ্রে যাব, প্ল্যান আছে। তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, চলেছি প্রথম গন্তব্যের দিকে। আর আমি যে লোকেশনে ছিলাম তার কাছেই ওখানকার অফিস পাড়া, তাই এখানে যেমন মন্দির রয়েছে তেমনি তার সাথে সাথে প্রচুর অফিস বিল্ডিংসও আছে। তো সেই সাথে তোমাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে যে লোকাল অটো, যেগুলো রেগুলার অটো, সেগুলো এরকম কালো আর হলুদে এই রকমই অটো জেনারেল দেখা যায়, কিন্তু এই যে পিঙ্ক কালারের অটোটা এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে স্পেশাল। এখানে এরকম পিঙ্ক কালারের অটো আর স্কুটি অ্যাভেলেবেল আছে, যেগুলো কিন্তু মহিলা চালিত, মানে মহিলা ড্রাইভার দিয়ে। এগিয়ে চলেছি প্রথম গন্তব্যের দিকে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সেন্ট জর্জ মিউজিয়াম বা ফোর্ট মিউজিয়াম। এটাই রাস্তায় একটা পড়েছিল, এটা রক ক্লাইম্বিং ট্রেনিং স্কুল একটা। আর এই এসে পৌঁছেছি ফোর্ট মিউজিয়ামে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঢুকতে পারলাম না, কারণ ফোর্ট মিউজিয়ামের সংলগ্ন তামিলনাড়ুর সিএম এর অফিস। আর সেদিন সিএম মানে বিজয় থালাপাতির ওখানে ভিজিট ছিল, তাই সিকিউরিটি পারপাসে মিউজিয়ামের এরিয়া বন্ধ রাখা হয়েছিল। তো কিছু করার নেই, সেদিনকে আর যেতে পারলাম না। যাই হোক, দিনের শুরুতে বাধা দিয়ে শুরু হলো, এবার দেখা যাক এরপরে কি কি অপেক্ষা করছে। বিল্ডিংটা দেখা যাচ্ছে, প্রথম দেখা এটাকে একটা স্থাপত্য বা লাক্সারি হোটেল বা কনভেনশন সেন্টার মনে হলেও আসলে এটা তামিলনাড়ু গভর্নমেন্ট মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। এই বিল্ডিংটা একসময় তামিলনাড়ুর নতুন বিধানসভা হওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিচয় বদলেছে। চলেছি দ্বিতীয় গন্তব্যের দিকে। আর এই যে দেখা যাচ্ছে এলআইসি বিল্ডিং, এটা হচ্ছে চেন্নাইয়ের একসময়, শুধু চেন্নাইয়ের নয় গোটা ভারতবর্ষের অন্যতম উঁচু বিল্ডিং ছিল। স্বাধীনতার পর আধুনিক ভারতের অগ্রগতির প্রতীক হিসাবে এই ভবন কিন্তু আজও চেন্নাইয়ের স্কাইলাইনের অন্যতম পরিচিত নিদর্শন। অবশেষে সাকসেসফুলি পৌঁছলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য শিমোজি পোঙ্গাতে।
সেখানে ঢোকার ক্ষেত্রে একটা সিস্টেম আছে, অনলাইনে টিকিট কাটতে হয়। আমি জানতাম না, আমি ওখানে যাওয়ার পর তখন ওখানের যে গেটে লোক ছিলেন ওনারাই বলে দিয়েছেন এবং কিভাবে টিকিট কাটতে হবে ওনারাই সমস্তটা গাইড করে দিয়েছেন। তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। প্রথমেই গুগলে গিয়ে টিএন হর্টিকালচার বলে সার্চ করতে হবে এবং সেটা করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো থেকে দ্বিতীয় যে টিএন হর্টিকালচার বলে লেখা আছে সেখানটায় ক্লিক করলে পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। সেখানে দেখা যাচ্ছে যে ওখানে আরো যা জায়গা আছে যেখানকার এরকম টিকিট লাগে সেই সমস্ত জায়গার টিকিটের ব্যবস্থা রয়েছে। আমরা যাবো শিমজি পুঙ্গায়, তো শিমজি পুঙ্গারটা অ্যাকসেপ্ট করে তারপর ওখান থেকে এরকম বুক টিকিটস আর ডাউনলোড টিকিটসের অপশন আসবে। বুক টিকিটসে গেলে পরে এইগুলো সমস্ত দেখিয়ে দেবে ওদের কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কি করতে হবে না ওখানে। এখানে কিন্তু পেটস অ্যালাউ নেই, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ওখানে ফুল ছিঁড়লে বা যদি কিছু আবর্জনা ফেলা হয় তাহলে কিন্তু ফাইন করে। আচ্ছা, এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করলে এন্ট্রি টিকিটের অপশন আসবে। সেখানে আবার ক্লিক করলে পরে এখানে দেখিয়ে দিচ্ছে যে কাদের জন্য কীরকম টিকিটের ব্যবস্থা এবং ক্যামেরা বা ভিডিও ক্যামেরার জন্য কি চার্জেস আছে। সেখান থেকে যেরকম দরকার সেই মতো ক্লিক করলে পরে দেখিয়ে দেবে। এখানে একটা টাইম স্লট দেখাবে, আপনি কোন টাইম স্লট বুক করতে চাইছেন সেরকম টাইম স্লট নিলে প্রত্যেকটা 1 ঘন্টার করে আছে। সেই মতো গেলে আর একটা উইন্ডো ওপেন হবে, সেখানে চেকআউটের অপশন। চেকআউটের অপশনে গেলে এখানে ভিজিটার্সের নেম আর মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি জেনারেট করতে হবে। সেই ওটিপি আপনাদের কাছে আসার পর ওটিপি ওখানে দিলে ফাইনালি আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের টিকিট বুক হয়ে যাবে। পাখিদের কোলাহল, শত শত প্রজাতির গাছপালা ও ফুল দিয়ে বেষ্টিত এই বোটানিক্যাল গার্ডেন 2010 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। শিমুজি কথার অর্থ হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তামিল ভাষাকে ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়ার স্মরণে এই উদ্যানের নাম রাখা হয় শিমুজি পুঙ্গা। এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে শিমুজি পুঙ্গা। এটাকে তামিল ভাষায় বলে সেমরি পুঙ্গা। আবার আমি আমি যে গাড়িতে করে বেরিয়েছি তার কাছে শুনলাম এটাকে বলে সেমলি পুঙ্গা। তো এটা নানান ভ্যারিয়েশন, যেমন আমাদেরও অনেক জায়গার আছে সেরকম এখানেও আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে 20 একর জমি নিয়ে একটা গার্ডেন, একটা ল্যাঙ্গুয়েজ পার্ক বলা যেতে পারে। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে, ফুল আছে। হয়তো সিজনে আরও অনেক বেশি ফুল হয়, এখন আমি গরমকালে এসেছি সেই জন্য অনেকটাই ফাঁকা আছে, গাছ রয়েছে যেগুলোর ফুল হয়তো হবে বর্ষার টাইমটাতে। যদিও এখন বর্ষা আছে কিন্তু বৃষ্টি তো নেই না আলটিমেটলি। তো যাই হোক, বর্ষার টাইমটাতে হবে, হয়তো শীতে আরও বেশি ফুল হবে। এখানে বাচ্চাদের জন্য নানা রকম ছোট ছোট স্লিপার, দোলনা এ সমস্ত রাখা আছে। তো সব মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর। আমার মনে হলো যে এটা দেখানো যেতে পারে। তো চেন্নাই যদি কেউ আসো তাহলে এই জায়গাটা ঘুরে দেখতে পারো। অবভিয়াসলি আমার মতো গরমে এলে একটু চাপ হবে, তার কারণ আমার এখন প্রচণ্ড গরম লাগছে। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে বেরোবো ঠিক করেছি, তার জন্য বৃষ্টি নেই। সেটা একদিকে যেমন ভালো আর একদিকে খারাপ এই গরমটার জন্য। সব মিলিয়ে ব্যাপারটা বেশ এনজয়েবল, জায়গাটা খুব সুন্দর। এটাও ভালো লাগবে। আর বাকি ভিউ তো আমি দেখাচ্ছি ঘুরতে ঘুরতে, তো দেখতে থাকো। আচ্ছা, এই খুদে কাঠবিড়ালিকে দেখে কোন ফেমাস অ্যাডের কথা মনে পড়ছে একটু কমেন্ট করে যাও তো।
শিবজি পোঙ্গায় কিছুক্ষণ কাটানোর পর এবার আমার গন্তব্য স্যান্থাম ক্যাথিড্রাল বেসিলিকা। বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা সান্থাম বেসিলিকা শুধুমাত্র একটি চার্চ নয়, প্রায় 2000 বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী। বিশ্বাস করা হয় যে যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের একজন ছিলেন সেন্ট থমাস, আর তার সমাধির ওপরেই গড়ে উঠেছে এই বাসিলিকা। মারিনা বিচের ঠিক দক্ষিণে সাদা গথিক স্থাপত্যে দাঁড়িয়ে থাকা এই সান্থাম বেসিলিকা শুধুমাত্র একটি প্রার্থনার জায়গা নয়, বরং শতাব্দী ধরে বিশ্বাস, ইতিহাস, সংস্কৃতির এক অনন্য মিলনস্থল এটি। পৃথিবীতে মাত্র কয়েকটি বেসিলিকা আছে যেগুলি সরাসরি কোনো যিশুর শিষ্যের সমাধির সঙ্গে যুক্ত। সান্থাম বেসিলিকা তাদের মধ্যেই অন্যতম। চার্চে সেদিন একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে সেই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়নি। আর খোঁজ নিয়ে জানতে পারি ওখানে প্রেয়ারের সময় বিকেল 5:30। যেহেতু আমার অন্যান্য জায়গাতেও আরো যাওয়ার ছিল, তাই প্রেয়ার অবধিও অপেক্ষা করতে পারিনি। ঘুরতে গেছি, নিজের ছবি থাকবে না, তাই আমার ড্রাইভার দাদা সেদিন আমার কয়েকটা ছবি তুলে দিয়েছিল। এবার এসে পৌঁছেছি পরবর্তী গন্তব্যের কাছে। এই হচ্ছে মাইলাপুর বাজার। এটা চেন্নাইয়ের একটি অন্যতম ফেমাস মার্কেট এরিয়া। আর এই মাইলাপুরে রয়েছে কাপালেশ্বর টেম্পল। চিরপরিচিত দ্রাবিড় শৈলীর নিদর্শন বহন করে চলেছে সাউথ ইন্ডিয়ার এই সকল মন্দিরগুলি। ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দির ইতিহাস অনুযায়ী শত শত বছরের পুরনো। বর্তমান কাঠামোটি অবশ্য মূলত 16 শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত হয় বলে মনে করা হয়। এখানে গোপুরমে অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে এবং প্রত্যেকটি ভীষণ রঙিন। এটি ভগবান কার্তিকেয়র আরাধনার জায়গা। আর গোপুরম হলো দক্ষিণ ভারতীয় মন্দিরের একটি বৈশিষ্ট্য। এই যে বিশাল অলংকৃত প্রবেশদ্বার, সেটাকেই বলা হয় গোপুরম। অনেক ঘোরাঘুরি হয়েছে, পেটে দানা পানি কিছুই পড়েনি। অবশেষে একটা কফির দোকানে ঢুকেছিলাম একটু ফিল্টার কফি টেস্ট করতে। এখন দক্ষিণ ভারতে এসেছি, ফিল্টার কফি তো টেস্ট করতেই হবে। এই দোকানে কফিটা খুবই ভালো ছিল এবং সাথে মাঞ্চিসের জন্য নিয়েছিলাম এরকম একটা প্যাকেট, যেটাতে ছোট ছোট বলের মতো, চিজ বলের মতো জিনিস ছিল, কিন্তু সেটা টেস্টে অন্যরকম আর জিনিসটাও অন্যরকম, চিজ বল একেবারেই নয়। এই হচ্ছে দোকানটার অ্যাম্বিয়েন্স। রাস্তার পাশে একটা ছোট্ট মতো দোকান, কিন্তু অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর, খাবার দাবার গুলোও তেমন সুন্দর। আর এই হচ্ছে আমার মাঞ্চিস আর কফি। দোকানটার নাম হচ্ছে কোথাস। এদের অনেকগুলি আউটলেট আছে অনেক জায়গায়, অন্যান্য অনেক দেশেতেই আছে। কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এই দেখতেই পাচ্ছ চারিদিকে এখন বিজয় থেলাপাতির ছবি রয়েছে।
আর এইটা হচ্ছে জিসাস কলস বলে একটা সেন্টার, এটাও একটা প্রেয়ার হল। এখানেও মানুষ আসেন প্রেয়ার করতে। ইভেন এখানে কাউন্সেলিং আর আধ্যাত্মিক সহায়তা নেওয়ার জন্যও কিন্তু মানুষ আসেন। এবার চলেছি আমাদের নেক্সট গন্তব্যে। কোথায় বলুন তো, দেখতে থাকুন। ঘড়ির কাঁটায় 4:52, আমি বসে আছি চেন্নাইয়ের বিচে। কোন বিচ বলুন তো? জানি মেরিনা বিচ ভেবেই নিতে পারেন, কিন্তু মেরিনা বিচটা ভীষণ কমন, তাই না? সবাই আসে, তাই ভাবলাম যদি একটু আনকমন কোথাও যাওয়া যাক, যেখানে তুলনামূলক কম লোক, যদিও লোক প্রচুর আছে, তুলনামূলক কম। এটা হচ্ছে ইলিয়ট বিচ। ইলিয়ট বিচটা ওই অষ্টলক্ষ্মী টেম্পলের কাছে। আমি এখান থেকে সেখানেই যাব। তো তার আগে ভাবলাম যে এই সূর্যাস্ত ব্যাপারটা যদি বিচে কাটানো যায় তো কেমন হয়। তো তার আগে আমি দেখিয়ে দিই বিচটা কেমন। চেন্নাইয়ের ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে রয়েছে এই ইলিয়টস বিচ। আশেপাশের পরিবেশ, সমুদ্রের হাওয়া আর অস্তগামী সূর্যের আলো সব মিলিয়ে সময় যেন এখানে একটু বেশি ধীর গতিতে বয়। এই সমুদ্র তটেই দাঁড়িয়ে আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এক সাহসী নাবিক কার্ল শিমিডের স্মৃতিতে নির্মিত কার্ল শিমিড মেমোরিয়াল। আশেপাশে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, দোকানপাট খুলছে আস্তে আস্তে। তো তার মাঝেই আমি বসে আছি, যদিও বেশিক্ষণ বসতে পারবো না, কারণ এরপরে অষ্টলক্ষ্মী টেম্পলে যেতে হবে, আর সেখানে যাওয়ার জন্য আমাকে তাড়া দিতে থাকবে এরপরে। কাজেই আমাকে এখানের পাটটা তাড়াতাড়ি জোগাতে হবে। কিন্তু তার আগে এই যে সুন্দর সমুদ্র, সেখানে একটু যদি পা না ভিজিয়ে নিলাম তাহলে আর কি হলো। তাহলে একটু পা ভিজিয়ে নেওয়া যাক, একটু সমুদ্রের অ্যাম্বিয়েন্সটা তোমরাও উপভোগ করে নাও। আমার পেছনে সূর্যাস্ত হচ্ছে, আস্তে আস্তে সূর্য যাচ্ছে অস্তাচলে, আর তার মাঝেই আমি খুঁজে পেয়েছি এই বিচে একটা ছোট্ট পুটকে সুভেনিয়ার বলা যেতে পারে, একটা ছোট্ট ঝিনুক, যেটা আমি নিয়ে যাব সাথে করে। অনেকেই বলতে পারেন যে এটা উচিত হয়নি, রেখে যাওয়া উচিত, কিন্তু আমি একটু লোভী টাইপের, তো এটা নিয়েই যাব ভাবছি। তো সেটা কি মতবিরোধ হবে, কি ঝগড়াঝাটি হবে, সেটা কমেন্ট বক্সে হোক, তবে আমি এটা সাথে করে নিয়ে যাব। আর এই ছবিগুলো ছিল সেদিন আমার উপরি পাওনা। সমুদ্রের পাড়েই একটি লোকাল মেয়ে, সে বসে আমাকে দেখছিল ভিডিও করতে, ভ্লগ বানাতে। আর যখন আমি দূরে দাঁড়িয়ে সেসব করছিলাম, তখন ও আমার এই ছবিগুলো তুলেছিল এবং পরে আমাকে ডেকে বলে যে ওই ছবিগুলো তুলেছে, আমি সেগুলো নেব কিনা। এবং আমি খুশি খুশি অবশ্যই সেগুলো নিয়ে আসি। আর ছবিগুলো সত্যিই খুব সুন্দর তুলেছিল। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ কাটিয়ে মনটা ভালো করে হালকা করে এবার দূর আকাশে হালকা রামধনুর ঝলক দেখতে দেখতে চললাম আমার আজকের শেষ গন্তব্যের দিকে।
দূর দিগন্তে সূর্য অস্তগামী, আর তার সামনে এই মন্দিরের ভাস্কর্য যেন এক নৈসর্গিক দৃশ্য। চেন্নাইয়ের বেসান্ত নগরের বঙ্গোপসাগরের একেবারে তীরে রয়েছে এই অষ্টলক্ষ্মী টেম্পল। দেবী লক্ষ্মীর ৮টা রূপকে উৎসর্গ করে গড়ে ওঠা এই মন্দির শুধু ভক্তদের কাছেই নয়, পর্যটকদের কাছেও সমান আকর্ষণের কেন্দ্র। এই যে ঘণ্টাধ্বনি আসছে, এটা কিন্তু মন্দিরের ভেতর থেকে নয়, বরং এই যে পোলটা রয়েছে যেটা মন্দিরের ছাদের কাছে, সেখানে একটি ঘণ্টা বাঁধা রয়েছে যেটা সমুদ্রের হাওয়ায় অনবরত দুলে চলে এবং সে নিজে থেকেই এই আওয়াজ তৈরি করে। এখানেও যথারীতি দাঁড়িয়ে আমার দু একটা ছবি টুকটুক করে তুলে নিয়েছিলাম। সমুদ্রে এসেছি আর একটু ডাব না খেলে চলে? আর ডাব যখন আছে সাথে মালাইটাও তো থাকতেই হবে, না হলে কিন্তু বিচের আসল মজাটাই মিস হয়ে যাবে। এখানে যে বিচটা দেখা যাচ্ছে এটাও কিন্তু ওই আগে যে গেছিলাম ইলিয়াডস বিচ সেটারই এক্সটেনশন, আর তাই এখানেও একটু সমুদ্রের জলকে ছুঁয়েই দিলাম। এবার বালু তটে নিজের পায়ের ছাপ রেখে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। ভিডিও শুরুতে চেন্নাইকে 4 ভাগে দেখিয়েছিলাম: কালচার, নেচার, কোস্টলাইন আর ফুড। সারাদিনে প্রচুর ঘোরাঘুরি হলো, এবার পেট জানান দিচ্ছে সেই ফুডের চ্যাপ্টারটা কিন্তু এখনো বাকি আছে। আর আমারও মনে হয় কোনো জায়গাকে চেনার বা জানার জন্য সেই শহরের স্বাদটা অনুভব করা কিন্তু ভীষণ দরকার। তাই চলে এসেছি এখানকার এক ফেমাস দোকান এরোডু আম্বাম মিসে। প্রথমেই সার্ভ করা হলো স্টিলের গ্লাসে জল, যেটা ভীষণ ভালো লেগেছে আমার, এবং সাথে ওদের ট্র্যাডিশন বজায় রাখার জন্য ওরা কলা পাতাই সব জায়গায় দেয়, কলা পাতাটাও পড়ে গেল। আর সেই সাথে আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি ওই যে এসে গেছে, হাঁড়িতে দেখা যাচ্ছে। সেই সাথে ওরা সার্ভ করে অনিয়ন রায়তা আর একটা চিকেনের গ্রেভি। বিরিয়ানিটাতে এরকম ছোট ছোট 4-5টা মাটনের পিস ছিল। আমি অর্ডার করেছিলাম, এটা তামিলনাড়ুর একটা স্পেশাল ফেমাস বিরিয়ানি, যেমন আমাদের কলকাতা বিরিয়ানি, ওদের সেরকম এটা ডিন্ডিগাল বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে তো অন্যরকম বটেই, এবং দেখে বোঝাই যাচ্ছে প্রিপারেশনটাও অন্যরকম, খেতেও একটু তো ডিফারেন্ট হবেই, এবং সাথে যেগুলো দিয়েছে সেগুলো দিয়েই দেখার এবার কেমন লাগে। আর বিরিয়ানির সাথে অর্ডার করেছিলাম এই চিকেন 65, যেটা আমার কাছে খুব অন্যরকম লেগেছে দেখে, কারণ আমাদের জেনারেলি যে চিকেন 65 অর্ডার করলে কলকাতায় পেয়ে থাকি সেগুলোও খুব সসে টস করা একরকম থাকে, কিন্তু এটা একদমই ডিফারেন্ট। এখানে না সর্ষে ছিল না সস ছিল, এটা শুধুমাত্র একটা মশলার কোট করে সেটাকে ডিপ ফ্রাই করা, আর সাথে কারি পাতা দিয়ে ফ্রাই করা জিনিসটা। অনেকগুলোই চিকেনের পিস ছিল, আর চিকেনগুলো খুব সফট ছিল, জুসি ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং আমি ভাবছি কলকাতায় গিয়ে এটা একবার ট্রাই করব, মানে নিজে রান্না করার, যে কীরকম জিনিসটা দাঁড়ায়। আপাতত খাই, দেখি কেমন লাগে সব কিছু, তারপরে জানাচ্ছি। ও হ্যাঁ, এই দুটো আইটেম মিলিয়ে আমার সেদিন টোটাল বিল হয়েছিল 634, মানে 634 টাকা।
পুজো ডান, 4 ভাগ শেষ। এবার ফাইনালি বাড়ি ফেরার পালা। এই শহর আজ আমায় অনেক সুন্দর মুহূর্ত উপহার দিল, আর দিনের শেষে সেই সব স্মৃতিতে ব্যাগ ভর্তি। তবে শেষে কিছু কথা। সময় বলছে ঘড়িতে 9:05 রাত্রিবেলা। আজকে সকালটা শুরু করেছিলাম সেন্ট জর্জ মিউজিয়াম থেকে, কিন্তু সব কিছু বোধহয় প্ল্যান মাফিক আমাদের হয় না সবসময়, তাই না? তাই সেন্ট জর্জ মিউজিয়ামে যখন গেলাম তখন সেখানে গিয়ে কিছু কারণবশত সিকিউরিটি পারপাসে আজকে আমরা ঢুকতে পারিনি। কাজেই হয়ে গেল গল্প। না, গল্প এখনো হয়নি, গল্প এখান থেকে শুরু। সেন্ট জর্জ মিউজিয়াম তো হলো না, তাই ইতিহাসটা বাকি রেখে শুরু হয়ে গেল প্রকৃতি দর্শন দিয়ে আজকের দিনটা শুরু। চেন্নাইয়ের ইতিহাসটা হয়তো একটু বাদ গেছে, কিন্তু তার সংস্কৃতি, আশেপাশের মানুষজন, পরিবেশ কোনোটাই কিন্তু হাতছাড়া হয়নি। বরং যা চাইনি বা যা আশা করিনি সেটা পেয়ে গেছি। তো এই সব কিছু মিলিয়ে আজকে আমার চেন্নাইয়ে শহরে কাটানো দিনটা বেশ ভালো কেটে। চেন্নাইয়ের কালচার, চেন্নাইয়ের আশেপাশের পরিবেশ, চেন্নাইয়ের মানুষজন সব কিছুই আমার বেশ ভালো লেগেছে। এবং অবশ্যই খাওয়া দাওয়া নিয়ে যেটা লোকের একটা ধারণা এখনও পর্যন্ত আছে যে সাউথ ইন্ডিয়ার খাবার মানেই সেখানে প্রচুর হয়তো নারকেল তেলের গন্ধ বা কারি পাতা এই সমস্ত পাওয়া যাবে, একেবারেই না। আমি এখনও পর্যন্ত যতদিন যা যা খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে সব খাবারগুলোই। হয়তো আমার টেস্ট বাডে সেগুলো ভালো লেগেছে, আমি জানি না সবার কীরকম লাগবে। তবে হ্যাঁ, এখানের বিরিয়ানিটা আমার সত্যিই ভালো লেগেছে। এবং বিরিয়ানির সাথে ওই যে গ্রেভিটা যেটা দিয়েছিল না, ওই গ্রেভিটা খুব মানে আমার এখনও জিভে জল আসছে বোধহয় বলতে গিয়ে। আর সাথে চিকেন 65, যেটা আমি বললাম যে চিকেন 65 কিন্তু আমরা জেনারেলি যেটা কলকাতাতে খেয়ে থাকি সেখানে আমরা দেখি যে চিকেন 65-এ আমাদের যেরকম চিকেন মাঞ্চুরিয়ান হয় সেরকমই সসের মধ্যে টস করে দেয়, বাট এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে একদম ড্রাই ফ্রাই জিনিসটা, কারি পাতা আর চিকেনটা শুধু ফ্রাই করা, তার মধ্যে না কোনো সর্ষে আছে আর না কোনো সসের আধিক্য আছে। সস আধিক্য মানে সস নেই, ওটা জাস্ট ফ্রাই করা, আর সেটাই চিকেন 65 অ্যাকচুয়ালি। তো এই সব কিছু মিলিয়ে মাইলসও হয়েছে, মিলসও হয়েছে, এবং আশা করি আমার আগের ভিডিওটা সেটা ভালো লেগেছে তোমাদের, আপনাদের। আমার সাথে থাকুন, রূপসার সাথে থাকুন মাইলস অ্যান্ড মিলসের, এবং আরও অন্যান্য জায়গা ঘুরতে, গল্প করতে, নতুন নতুন গল্প জানতে, আর আমার সাথে খাবার ট্রাই করতে। দেখতে থাকুন মাইলস অ্যান্ড মিলস। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।